সুন্দরী পেহেলগাঁও, তার আরেক নাম দ্য মিডো অফ শেপার্ডস। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা চিনি ব্লগ নিয়ে আমি তোমাদের সামনে চলে এসেছি। আজ হচ্ছে 27শে মার্চ, আজ হচ্ছে বুধবার। এখন বাজে সকাল 10টা। ব্লগ শুরু করলাম ফ্রম পেহেলগাঁও। কারণ আমরা এসে আমরা জম্মুতে নেমেছিলাম। জম্মু থেকে গতকাল একদম গাড়ি করে সোজা আমরা পেহেলগাঁও চলে এসেছি। পেহেলগাঁও সকালবেলা স্নান করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি পেহেলগাঁও ট্রিপ করবার জন্য। তো পেহেলগাঁও ঘুরতে বেরিয়ে পড়েছি, পেহেলগাঁও যাচ্ছি। তবে তার আগে তোমাদেরকে আমার হোটেল আর তার সিনিক বিউটি দেখো হোটেলের পিছনে একদম পুরো বরফে ঢাকা সব তুষার শৃঙ্গগুলো দেখা যাচ্ছে, আর তার মাঝে এটা হচ্ছে আমার হোটেল। ভীষণ সুন্দর এই হোটেল, নিউ রিল্যাক্সিন, মানে হসপিটালিটি অসাধারণ, মানুষগুলো ভীষণ ভালো। আর এখানে এই যে অনিল ভাইয়ের গাড়ি দাঁড়িয়ে আছে, অনিল ভাই আমাদের সাথে থাকবে। যেহেতু পেহেলগাঁওয়ের ভিতরে আমরা করতে পারবো না, আমাদের এই গাড়ি যাবে না, এখানে ওদের গাড়িতেই আমাকে যেতে হবে। পেহেলগাঁওতে বেশি দেখবো না, দুটো ভ্যালি দেখবো, বেতাব ভ্যালি, আরু ভ্যালি, আর কি ইম্পর্টেন্ট যেটা সেটা দেখবো। চলো আমরা সেজে গুজে বেরিয়ে পড়েছি। রোদ ঝলমলে একটা দিন, আর আমার হিল স্টেশন প্রচণ্ড ভালো লাগে। ভালো লাগার পিছনের কারণটা দেখবে। সুন্দরী পেহেলগাম জম্মু ও কাশ্মীর রাজ্যের অনন্তনাগ জেলার উত্তর পূর্বে চিরহরিৎ বনে আচ্ছাদিত উঁচু পাহাড়ের মধ্যে অবস্থিত। এর শীতল প্রাণবন্ত মনোরম জলবায়ু, লিডার নদীর সুরেলা ধারা শুধু দেশের ভিতর থেকে নয়, বিদেশের মানুষদেরও আকৃষ্ট করে নিয়ে আসে। আর এর সব থেকে সৌন্দর্য কি জানো? আর এখানে প্রচুর হোটেল আছে, তোমরা আসলে হোটেল তো প্রচুর পাবে। বাট আমি বলবো যেটা, আমি অনলাইনে রিভিউ দেখে, মানে ইউটিউবে কারোর ব্লগ দেখেছি, রিভিউ দেখেছি, আমি তারপর এসেছি এখানে। এবং অনেক সময় অনেকে বলে বিভিন্ন জায়গা থেকে বুক করে হোটেলে হয়। তোমরা যারা পেহেলগাঁও আসবে তাদেরকে আমার ব্লগ দেখে যদি কেউ এসেও থাকো, আমি এখানে তোমাদেরকে নিউ রিল্যাক্সিনের বেরোবার আগে ট্রাই করবো ওনার যে ওনার, তার সাথে কথা বলার। আদারওয়াইজ আমি নিউ রিল্যাক্সিনের ফোন নাম্বার এখানে আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা যারা আসবে থাকতে পারবে। কারণ আমরা যখন ফ্যামিলি নিয়ে আসি না, আমাদের সব থেকে মানিটারি ব্যাপারটার থেকেও প্রয়োজন বা ইম্পর্টেন্ট হয়ে যায় আননোন জায়গা। বিকজ কাশ্মীরে স্ক্যাম নেই এটা তো বলবো না, বাট এখন অবধি ক্রস ফিঙ্গার টাচউড জয় শেরাওয়ালি আমি স্ক্যামের আওতায় পড়িনি। তো কিন্তু হয়তো স্ক্যাম আছে, কিন্তু আমি যেখানটা এসেছি এটা বিনা স্ক্যামে। মানুষটা ভীষণ ভালো, হোটেলের যে ওনার আর ওনার ভাই দুজনেই ভীষণ ভালো, এবং এখানে নিশ্চিন্তে থাকতে পারবে। একদম সেম কালারের পরেছে, জ্যাকেট পরেছে, দুজনে একদম সাজুগুজে করে রেডি। আমরা এখন বেরিয়ে যাব। এই জায়গাটায় দেখো অনেকগুলো প্রপার্টি আছে, এই প্রপার্টিটাও খুব সুন্দর। আর হচ্ছে পরপর আছে, আবার এদিকে আছে একদম রোডের উপরে পরপর। চলো আমরা এখান থেকে, অনিল ভাইয়ের গাড়ি এসে আমাদের ট্যাক্সি স্ট্যান্ডে দিয়ে দিল। তোমাদের তো অনেকবার বলেছি যে এখানে এদের যে ট্যাক্সি ইউনিয়ন তাদের গাড়ি নিতে হয়। এবার তোমার গাড়ির ওপর ডিপেন্ড করছে, তোমার স্পটের ওপর ডিপেন্ড করে ওদের এখান থেকে গাড়ি ভাড়া। আমি পেহেলগাঁওয়ে মাত্র 3টে স্পটই দেখবো, এটা ঠিক করেছি। সেটা হচ্ছে আরু ভ্যালি, বেতাব ভ্যালি, আর হচ্ছে চন্দনবাড়ি, যেখান থেকে বাবার যাত্রা শুরু হয়। তো এই 3টে জায়গায় আমার দেখার ইচ্ছা, তো এই 3টে আমি চয়েস করেছি। আমি আর গাড়ি চয়েস হয়েছে, আমরা যেহেতু 4 জন, আমরা ইটিওস নিয়েছি। তো এটা যেটা নিয়েছি ইটিওসে আমাদের টোটাল পড়ছে হচ্ছে 2350। 3টে স্পট দেখাবে 2350, তো পুরো ট্রিপ শুরু। তো চলো জয় বাবা অমরনাথ বলে যাত্রা শুরু। কারণ ফার্স্ট আমরা পৌঁছাবোই হচ্ছে চন্দনবাড়ি। ওই যে দেখো পাহাড়টা দেখতে পাচ্ছ, আরো ভালো করে দেখাবো। এই যে বরফের যে পাহাড়, এটাই হচ্ছে অমরনাথ গুফা, এখানে আছে। দূর থেকে চলো জয় বাবা অমরনাথ বলিয়ে আমাদের যাত্রা শুরু করি। কোনোদিন বাবা যদি দিন দেয় তাহলে আসতে পারবো, দেখা যাক। এখানে ওদেরকে প্রশ্ন জিজ্ঞাসা করছিলাম, ওরা আমাকে উত্তর যেটা দিল যে অনেক সময় হয় হেলিকপ্টারে যাওয়া যায়। তো হেলিকপ্টারে যাতায়াত হচ্ছে, লাস্ট ইয়ার যেটা গেছে ধরো, হেলিকপ্টারে যাতায়াত হচ্ছে 7,14,000 প্লাস পঞ্চতারণী অব্দি হেলিকপ্টারকে ওখানে নামিয়ে দেয়। পঞ্চতারণী থেকে ঘোড়ায় যেতে হয়, তখন 1000 টাকা করে লাগে যাতায়াত, আপ ডাউন, মানে 1000 যেতে 1000 আসতে। আর তুমি যদি এখান থেকে পেহেলগাঁও থেকে ঘোড়ায় করে যাত্রা শুরু করো, মানে সরি চন্দনবাড়ি থেকে যাত্রা শুরু করো, তাহলে হচ্ছে 3000 যেতে 3000 আসতে, অর্থাৎ 6000 টাকায় বাবার গুফা দর্শন। 2130 মিটার উচ্চতায় শেষনাগ এবং লিডার নদীর দুজনের সঙ্গমস্থলে, বা বলতে পারো দুটো স্রোতের সঙ্গমে অবস্থিত এক অসাধারণ গ্রাম্য পরিবেশ, এক অদ্ভুত সুন্দর জায়গা।
না দেখলে যাকে ভাষায় বর্ণনা করতে পারছিলাম না। দু চোখ ভরে শুধু দেখছিলাম। চারিদিকে তুষার শৃঙ্গ, অদ্ভুত লাগছিল। জায়গায় এখানকার যে গভর্নমেন্ট ট্যাক্সি ইউনিয়ন আছে, আমি তাদের সোর্সেই আমি ট্রিপ করছি, কারণ তোমার কোনো লাগেজ যদি হারিয়েও যায় তাহলে এদের কাছে সযত্নে রক্ষিত থাকবে। তোমার কোনো প্রবলেম হলে অফিসিয়ালি তুমি হেল্প পাবে। আর নাম্বার 3 সব থেকে ইম্পর্টেন্ট, ট্যাক্সি ইউনিয়নের প্রত্যেক ট্যাক্সি যে ভাইরা চালাচ্ছে প্রত্যেকে অল আর জেনুইন एंड हम्बल पर्सन। आपका नाम क्या है भाई? भाईजान। भाईजान हमारे साथ अभी गाड़ी में है भाईजान। ये कौन सा वाला है? बाबा का पहाड़ है? श्रीनगर इसके पीछे। ও এই পাহাড়ের পিছনেই আছে শ্রীনগর। চারিদিকের এই পাহাড়গুলো সবই আমার বরফানি বাবার পাহাড়ের রেঞ্জের মধ্যে পড়ে। এই যে পেহেলগাম নামটি দেখছো, দুটি কাশ্মীরি শব্দ দিয়ে গঠিত। পেহেল বা পোহাল মানে রাখাল শব্দটাকে বোঝায়, আর গাম মানে গ্রাম, অর্থাৎ রাখালের গ্রাম, অর্থাৎ কিনা শেফার্ডের গ্রাম। শ্রীনগর থেকে 97 কিলোমিটার দক্ষিণে এই পেহেলগাঁও লিডার নদীর তীরে আছে। এক অনবদ্য সৌন্দর্যে মোড়া সুন্দরী পেহেলগাঁও। পেহেলগাঁও যাবার আগে যতগুলো কাশ্মীরি গ্রামের মধ্যে দিয়ে গেছি, প্রতিটা গ্রাম যেন তার নিজস্বতার স্বাক্ষর রেখে যায়। অপূর্ব অপূর্ব। আমি যখন গেছি তখন বরফটা একটু বেশি পেয়েছি, আবার যারা আরেকটু পরে যাবে তারা সবুজে মোড়া পেহেলগাঁওকে দেখতে পাবে। পেহেলগাঁও যে কোনো রূপেই সুন্দর, সকলের মনকে আকর্ষণ করে। পুরো কাশ্মীর মানে জম্মু কাশ্মীর ট্রিপে আমার সব থেকে ফেভারিট লেগেছে পেহেলগামে। পেহেলগামে মানে মন ভালো করার জন্য 4-5 দিন কাটিয়ে দেওয়া যায় একদম একাকী। চারিদিকে পাইন ফারের বন, উঁচু উঁচু শৃঙ্গ, কিছুর মাথায় তুষার ঢাকা, কিছুর নেই। চারিদিকে আপেল আখরোটের বাগান আছে, কিন্তু এই সময়টায় শুধু পাতাগুলো দেখলাম হালকা বেরোচ্ছে, মানে বসন্তের হয়তো আগমনের এক আভাস দিয়ে যাচ্ছিল। তারা বলছিল আর কটা দিন পরে আসলে আমাকে সবুজে মোড়া পেতে। চারিদিকের গাছগুলো এটাই বলে। কিছু কিছু জায়গা থাকে যার যে কোনো রূপের সৌন্দর্য মানুষের মন ভালো করে দেয়। যখন সে পুরো সবুজে মোড়া তখনও ভালো, আজও ভালো। তার আজকের সৌন্দর্যটা কেমন যেন, কিছুদিন আগে অবধি এই চারদিক সাদা বরফে ঢাকা, গাছগুলো পর্যন্ত বরফের মধ্যে একদম যেন মরে গেছিল। অর্থাৎ বরফের উষ্ণ আলিঙ্গন থেকে সদ্য নির্গত একদম সদ্য বিবাহিত বধূগুলোর মতো লজ্জিত অবস্থায় যেন আছে। আমার তো এটাই লেগেছে, যদিও কবি নই, তবুও যেন কাব্য নিজের ভিতর থেকে বেরিয়ে এসেছে। আমরা এইভাবেই যেতে যেতে আস্তে আস্তে পৌঁছে গেছি চন্দনবাড়ি। একবার মা পার্বতী দেবাদিদেবকে মুন্ডমালা পরতে দেখে প্রশ্ন করেছিলেন, এটা তুমি কবে থেকে পড়ো? দেবাদিদেব উত্তর দিয়েছিলেন, যখন তুমি জন্মেছিলে। মা তখন প্রশ্ন করেছিলেন, তুমি কেন অমর আর আমি কেন জন্মমৃত্যুর চক্রের মধ্যে আছি? দেবাদিদেব তখন উত্তর দিয়েছিলেন, অমর কথার জন্য। মা তখন জোর করেছিলেন দেবাদিদেবকে তিনি এই অমর কথা শুনবেন। দেবাদিদেব বলেছিলেন, ঠিক আছে, আমি তোমাকে এই অমর কথা শোনাবো, এবং এটা শোনার জন্য এমন জায়গায় যেতে হবে যেখানে মা পার্বতী বিনা আর কেউ এই অমর কথা শুনতে পারবে না। দেবাদিদেব যাত্রা শুরু করেছিলেন মাকে নিয়ে। যাবার পথে পেহেলগামের নন্দী চন্দনবাড়িতে তার চাঁদকে রেখে গেছিলেন। নাগ যেটা আছে সেখান থেকে এই জলটা আসছে, এত পবিত্র, পুরো জায়গাটা পবিত্র, এক অদ্ভুত ব্যাপার। ঘোড়ায় করে এই দেখো রাস্তা গেছে, এই যে যাওয়া যায়। জানি না বাবা কি করবে, যদি বাবা আনে তাহলে বাবার কাছে আসতে পারবো। এরপর মহাদেব তার গলার নাগটাকে খুলে রেখেছিলেন এই শেষ নাগের তীরে, আর নিজের সন্তান গণেশকে রেখেছিলেন মহাগুনাজ পর্বতে। আর পঞ্চতরণীর তীরে তিনি রেখেছিলেন 5 তত্ত্বকে, পৃথিবী মানে ভূমি, আগুন, জল, বাতাস আর আকাশ। এই 5 তত্ত্বকে রেখে তিনি হোলি কেভের মধ্যে মাকে নিয়ে পৌঁছেছিলেন। বাবান আর বোঝার ইচ্ছা ছিল স্লেজ করার, বাট আমার একদম ইচ্ছা নেই। আমি আমার মতো ভীষণ রকম এনজয় করছি মুহূর্তগুলোকে।
এরকম কাশ্মীরের এত সুন্দর জায়গা, মন পুরো ভরে গেল একদম। মানে আমি কোনো দেশকে ছোট করছি না, সব দেশ তার দেশের নাগরিকের কাছে প্রাণপ্রিয় হয়। আমার কাছে আমার দেশ সব থেকে প্রিয়। আমার যতক্ষণ আমার পুরো দেশ কমপ্লিট হবে ততক্ষণ আমার কোনো কোথাও যাওয়ার ইচ্ছা নেই। আমার দেশেই এত কিছু আছে, আমি দেখে শেষ করতে পারবো না। আমি আজ যেটা দেখলাম, ক্রস ফিঙ্গার টাচউড, কেউ অন্যভাবে নিও না, কোট আনকোট, আমার দেশের স্বর্গ এটা। বলে না মাথা 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 ঈশ্বরের বাস, বুঝেছো? যার মাথার মধ্যে ঈশ্বরের বাস, যে অনেস্ট, সততার প্রতীক, তার পুরো লাইফটা স্পিরিচুয়াল হয়। তো আমার দেশের লাইফ স্পিরিচুয়াল এই জন্য, বিকজ মাথা হলো কাশ্মীর। কারণ এখানেই সবটুকু দেবতাদের বাস, এত পাহাড়, প্রতিটা পাহাড়ের মধ্যে দেবতার বাস। মানুষজন ভালো, ইনোসেন্ট, কোনো জটিলতা এদের মধ্যে নেই। আর অপার আনন্দের খাজানা, শুধু তুমি দু হাতে মানে মুঠো করে নাও। অত বিদেশ যাওয়ার কোনো দরকার নেই, নিজের দেশে চলে এসো, কাশ্মীরকে এক্সপ্লোর করো। অসাধারণ সিনিক বিউটি। এই মুহূর্তে চন্দনবাড়িতে দাঁড়িয়ে বাবাকে প্রার্থনা করলাম, বাবা খুব শিগগিরই দিন দিও যেন আমি আসতে পারি তোমাকে দেখতে। আপাতত এখান থেকেই জ্যোতির্লিঙ্গ দর্শন, ওখানে বাবা বসে আছে হোলি কেভের মধ্যে, এখান থেকেই বাবাকে সবাই প্রণাম করে নাও, প্রার্থনা করো বাবা যেন সবাইকে অপরচুনিটিস দেয় আসার। আমিও বাবার কাছে প্রার্থনা করলাম, বাবা খুব শিগগিরই তোমাকে দর্শন করার সুযোগ দিয়ে দিও। তো চলো, এটা ছিল আমার চন্দনবাড়ির ব্লগ। মানে চন্দনবাড়িতে যেটুকু পারলাম, পুরো এখনো অবধি বরফে মোড়া, অগণিত বরফ পেয়েছি, প্রচুর ছবি তুললাম, দুটো রিলস করার ইচ্ছা আছে, কিন্তু এতজনের মাঝখানে এইভাবে নিচে কুদে কী করে কী করবো জানি না। তো যাই হোক, এই মানুষটা গার্ড দিচ্ছে আমাদের তিনজনকে, আর এখানে র্যান্ডাম চলছে। আমরা ছবি তুলছি বলে আমাকে বলছে আমি তোমার ভ্যানিটি ব্যাগ বয়ে বেড়াচ্ছি। আর এখানে ওনারা দুজন, বাকি দুটো মেম্বার আমার ছবি তোলায় ব্যস্ত। আর কর্তামশাই এক পাশে দাঁড়িয়ে আছে, মাথার উপর সূর্যের আলোটা কি মিষ্টি লাগছে। এরপর দেবাদিদেব পঞ্চতত্ত্বকে পরিত্যাগ করে গুফার মধ্যে প্রবেশ করলেন এবং একটি হরিণের চামড়ার উপর গিয়ে অধিষ্ঠান করলেন সমাধি নেবার জন্য। কিন্তু ওই গুফার মধ্যে বা বাইরে যাতে কোনো রকম কোনো প্রাণ যাতে না থাকে, সেটার জন্য তিনি তার এক রুদ্র, যার নাম হচ্ছে কালাগ্নি, তাকে আবির্ভূত করলেন এবং কালাগ্নিকে বললেন যে পুরো আগুন দিয়ে এই গুফার চারদিক যেন ঢেকে দেয়, যাতে যা কিছু থাকুক সব যেন ডিস্ট্রয় হয়ে যায়। এবং তারপর তিনি শুরু করলেন অমরত্বের কথা পার্বতীর কাছে। কিন্তু বাবা যে হরিণের চামড়ার উপর অধিষ্ঠান করেছিলেন, ঠিক তার তলায় একটি পায়রার ডিম ছিল, যে ডিম ফুটে একজোড়া কপোত আর কপোতই আবির্ভূত হয়ে যায় এবং বাবার অমরত্বের কথা তারা শুনে ফেলে। এবং আজও মনে করা হয় ওই গুফার ভিতরে নাকি বাবাকে দর্শন করতে গেলে সেই কপোত আর কপোতির দর্শন হয়ে যায়। এত কথা স্থানে দাঁড়িয়ে মনে হচ্ছিল। আর দূরে দেখো, আমি সেই অমরনাথ গুফা আছে সেই পর্বত দর্শন করছিলাম আর ভাবছিলাম, নিশ্চয়ই এত দূর যদি এসেছি, মনের মধ্যে এই পজিটিভ ভাবটা রাখতে খুব শিগগিরই বাবা ডেকে পাঠাবে বাবাকে দর্শন করবার জন্য। এখানে এবার আমাদেরকে যেতে হবে, কারণ প্রত্যেকটা জায়গায় এই চন্দনবাড়ি, বেতাব ভ্যালি, আরু ভ্যালি, প্রত্যেকটাতে 1 ঘন্টা করে টাইম। 1 ঘন্টার বেশি হয়ে গেলে তখন তোমাকে 400 টাকা এক্সট্রা ড্রাইভারকে দিতে হবে। চলো। চারিদিকে বরফে মোড়া, মাঝখানে লিডার নদীর আওয়াজ আর আমাদের কিছু ছবি, এক টুকরো পেহেলগাঁওয়ের স্মৃতি বুকে ভরে রেখে দিলাম আমার ডিজিটাল অ্যালবামে। কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করতে কেউ ভুলো না কিন্তু। আর ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিন।